আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালের প্রশ্নগুলো আপনাকে খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দান করবে। তাই জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের 2022 সালে অনুষ্ঠিত হওয়া সহকারী প্রকৌশল সিভিল এর যে বাংলা অংশটুকু। এখন আমরা দেখব বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব, যেন সম্পূরক প্রশ্নগুলো থেকেও আমরা পরীক্ষায় প্রশ্ন আসে সহজেই উত্তর করতে পারি। কোন গ্রন্থ সৈয়দ মুজতবা আলীর রচনা? সৈয়দ মুজতবা আলীর রচনা হলো এখানে ময়ূরকণ্ঠী। এটি রচনা করেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে রম্য রচনার যশস্বী লেখক হিসেবে সুপরিচিত। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, অনেক সময় সম্পূরক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে। বাংলা সাহিত্যে রম্য রচনার যশস্বী লেখক হিসেবে সুপরিচিত কে? সৈয়দ মুজতবা আলীর উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলো, তার রম্য রচনাগুলো হলো পঞ্চতত্ত্ব এবং ময়ূরকণ্ঠী। ভ্রমণ কাহিনী হলো দেশে বিদেশে জলে ডাঙায়। এখান থেকে গুরুত্বপূর্ণ দেশে বিদেশে, এটি তার লিখিত প্রথম বই, যেটি 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তাই যেহেতু এটি তার প্রথম বই, তাই এই দেশ বিদেশে ভ্রমণ কাহিনীটি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি আসে। উপন্যাস অবিশ্বাস্য শহরিয়ার শবনম। শিশুতোষ গ্রন্থ চাচা কাহিনী টুনি ম্যাম। এগুলো তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ। আমরা অপশনগুলো যদি একটু বিশ্লেষণ করি, আমাদের অপশনগুলোতে ছিল এলে বেলে, এটি একটি রম্য রচনা, এটির রচয়িতা হলেন হুমায়ুন আহমেদ। প্রফুল্ল, এটি হলো একটি নাটক যার রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। প্রতিবার খেলা, এটি নজরুল প্রবন্ধ, এর রচয়িতা হলেন হায়াত মাহমুদ। পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হলো পরিযোগ অন্ত পর্যন্ত। এছাড়া আমাদের অনুরূপ কিছু সন্ধি বিচ্ছেদ আমরা মনে রাখতে পারি। এখানে ইত্যাদি, ইতিযোগ আদি, নদ্যম্ব, নদীযোগ অম্ব। নদ্যম্ব এবং ইতি দুইটিতেই বা ইতিহাস দুটি আমাদের পরীক্ষায় আসে। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে? আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হলেন দৌলত উজির। আরাকান রাজসভার প্রথম মুসলিম কবি তথা প্রথম বাঙালি কবি হলেন দৌলত কাজী। তিনি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো তথ্য এখান থেকে মনে রাখতে হবে আপনাকে। বিশেষ করে আরাকান রাজসভার প্রথম মুসলিম কবি হলেন দৌলত কাজী। দ্বিতীয় হলো প্রথম বাঙালি কবিও হলেন তিনি, এবং হলো বাংলা লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হলেন দৌলত কাজী। আমরা যে অপশনগুলো বিশ্লেষণ করি, আলাউল হলো আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি, যাকে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি বলা হয়। দৌলত উজির বাহারাম খান বাংলা রোমান্টিক প্রণয়পাখ্যান কাব্যধারার দৌলত উজির বাহারাম খান অতি পরিচিত একটি মুখ। তার রচিত কাব্য লাইলি মজনু এবং ইমাম বিজয়। বসন্তরঞ্জন রায় মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এর আবিষ্কারক হলেন বসন্তরঞ্জন রায়। এই প্রশ্নটি পরীক্ষায় মাঝে মাঝে আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারককে? আবিষ্কারক হলেন বসন্তরঞ্জন রায়। কুল রাখি না শ্যাম রাখি বাক্যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে উভয় সংকট অর্থে ব্যবহৃত হয়েছে।
আমাদের প্রবাদ বাক্য বা বাগধারা, যে কুল রাখি না শ্যাম রাখি, জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, সাপে ছুঁচো গেলা এবং দুই নৌকায় পা, এই সবগুলো বাগধারার একটি অর্থ হচ্ছে উভয় সংকট। আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আছে শাকের করাত। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেড লিখিত পরীক্ষা দেন, সেখানে দেখবেন শাকের করাত বাগধারাটির অর্থ কি পরীক্ষায় সবচেয়ে বেশি দেখা যায়। তাই সমার্থক বাগধারাগুলো অবশ্যই মনে রাখবেন। চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন সালে? চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় 1916 সালে। বাংলা সাহিত্যের আদি তথা প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ, যা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থশালা থেকে তথা রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন এবং 1916 সালে চর্যাপদকে গ্রন্থাকারে প্রকাশ করেন। এখান থেকে অর্থাৎ চর্যাপদ থেকে পরীক্ষায় প্রশ্ন মাঝে মাঝে দেখা যায়। বিশেষ করে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি, এই প্রশ্নের পরীক্ষায় বেশি আসে। এছাড়া বাংলা সাহিত্যের আদি নিদর্শন এর আবিষ্কারককে, এদিকে কোথা থেকে আবিষ্কার করা হয়, কোন লাইব্রেরি থেকে আবিষ্কার করা হয়, এই তথ্যগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভ্রমণ কাহিনী ভ্রমর ও রোহিণী কোন উপন্যাসের চরিত্র? খেয়াল করুন, ভ্রমর ও রোহিণী এটি হলো কৃষ্ণকান্তের উইল উপন্যাসের শ্রেষ্ঠ চরিত্র। বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এটি ত্রিভুজ প্রেমে অঙ্কিত সামাজিক উপন্যাস। এই উপন্যাসের চরিত্র গোবিন্দলাল, ভ্রমর এবং রোহিণী। এখান থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন বারবার দেখা যায়। যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে যে বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি? তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এটি মূলত কি নিয়ে লিখিত বা এটির পটভূমি কি? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের মূলত পটভূমি হলো ত্রিভুজ প্রেমে অঙ্কিত একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসের চরিত্র সমূহ হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ। প্রধান চরিত্র হচ্ছে ভ্রমর, রোহিণী এবং গোবিন্দলাল। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি হলেন ভারতচন্দ্র। মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর 1712 থেকে 1760 পর্যন্ত জীবনকাল। তিনি নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। মহারাজ তাকে গুণাকর উপাধি দেন। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখতে হবে আপনাকে, যে গুণাকর এটি কার উপাধি? এই প্রশ্নটি পরীক্ষায় মাঝে মাঝে না অনেকবার আসছে, যে গুণাকর এটি কার উপাধি? গুণাকর এটি হলো মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের উপাধি। এছাড়া প্রশ্ন আসে গুণাকর উপাধিটি তাকে কে প্রদান করেন? গুণাকর উপাধি তাকে দেন মহারাজ কৃষ্ণচন্দ্র। আমাদের আরেকটি প্রশ্ন হয় যে ভারতচন্দ্র গুণাকর তিনি কার সভাকবি ছিলেন? তিনি ছিলেন কৃষ্ণচন্দ্রের সভাকবি। মৃত্যুখোদা উপন্যাসের রচয়িতা কে? মৃত্যুখোদা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস মৃত্যুখোদা। উপন্যাসটি নদিয়ার চাঁদ সড়কের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখভরা জীবন নিয়ে রচিত। তার এই উপন্যাসের প্রধান চরিত্র হলো রবি, আনসার এবং মুয়াজ্জেম। আমাদের এই প্রশ্ন থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে পরীক্ষায়, মনে রাখবেন যে কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস হলো মৃত্যুখোদা এবং এই উপন্যাসের পটভূমি হলো, উপন্যাসটির মূল পটভূমি হচ্ছে নদিয়ার যে চাঁদ সড়কে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র এবং দুঃখভরা জীবন নিয়ে মূলত এই উপন্যাসটি রচিত হয়েছে। আর এই উপন্যাসের প্রধান চরিত্র রবি, আনসার, মুয়াজ্জেম। এটি কোন উপন্যাসের চরিত্র? প্রশ্নটি অনেক পরীক্ষায় বারবার আসছে। কোনটি জসিমউদ্দিনের রচনা? এখানে জসিমউদ্দিনের রচনা হলো
এক পয়সার বাঁশি। মনে রাখবেন পল্লীকবি জসিমউদ্দিন রচিত শিশুতোষ গ্রন্থ হাসিউ, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। এখান থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি মনে রাখতে হবে যে তার অন্যান্য যে বইগুলো আছে, তার শিশুতোষ গ্রন্থ একটা হচ্ছে হাসিউ, আরেকটা হচ্ছে এক পয়সার বাঁশি, ডালিম কুমার, তিনটি হচ্ছে তার শিশুতোষ গ্রন্থ। আমাদের অপশনগুলো থেকে আমরা মনে রাখবো ছায়ানট, এটি একটি কাব্যগ্রন্থ, এটি রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। কালের কলস, এটি একটি কাব্যগ্রন্থ, এটি রচয়িতা আল মাহমুদ। গড্ডলিকা, এটি একটি রম্য রচনা, যার রচয়িতা রাজশেখর বসু। আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে যে রাজশেখর বসুর রচনা কোনটি। অবশ্যই মনে রাখবেন যে গড্ডলিকা এটি একটি রম্য রচনা এবং এটির রচয়িতা রাজশেখর বসু। সাজের মায়া কার রচনা? সাজের মায়া রচনা করেন বেগম সুফিয়া কামাল। বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি হলেন বেগম সুফিয়া কামাল। তার উপাধি হচ্ছে জননী সাহসিকা। তার রচিত কাব্যগ্রন্থগুলো হলো সাজের মায়া, মায়া কাজল, উদ্যত্ত পৃথিবী, মন ও জীবন, অভিযাত্রিক, মৃত্তিকার গ্রাণ। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে মনে রাখতেই হবে যে বাংলা সাহিত্যের আমাদের বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবিকে। বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি হলেন বেগম সুফিয়া কামাল। তার উপাধি হচ্ছে জননী সাহসিকা। এটি গুরুত্বপূর্ণ, এটি আমাদের নার্সিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাতে বারবার আসছিল। তার রচিত কাব্যগ্রন্থগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, তাই মনে রাখবেন তার রচিত কাব্যগ্রন্থগুলো হলো সাজের মায়া, মায়া কাজল, উদ্যত্ত পৃথিবী, মন ও জীবন, অভিযাত্রিক, মৃত্তিকার গ্রাণ। এগুলো হলো তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। বীরবল কার ছদ্মনাম? বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী। মনে রাখবেন চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। তার ছদ্মনাম বীরবল। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। আমাদের জেনে রাখা ভালো, ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। মানিক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় তার আসল নাম হলো প্রবোধ কুমার মুখোপাধ্যায়। আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্নটি বারবার দেখা যায়। এবং প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি তথা বীরবল কার ছদ্মনাম, এই প্রশ্নটিও আমাদের পরীক্ষায় বারবার দেখা যায়। এছাড়া আপনাকে মনে রাখতে হবে আমাদের যে অন্যান্য কবি আছে, বিশেষ করে আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে যদি আমরা দেখি, কাজী নজরুল ইসলাম তার ছদ্মনাম হচ্ছে আমাদের ধূমকেতু। এছাড়া আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত যাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, এই প্রশ্নটিও বারবার আসে যে যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি, এই প্রশ্নটিও পরীক্ষায় বারবার আসে। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার মুখোপাধ্যায়। পঙ্কজ কোন শ্রেণীর শব্দ? পঙ্কজ এটি হলো যুগরুর শব্দ। মনে রাখবেন সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদ সমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রদান করে তাকে যুগরুর শব্দ বলে। যেমন পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলদি, শাখামিক, আদিত্য, তুরঙ্গম, এগুলো হলো আমাদের যুগরুর শব্দ। চন্দ্রাবতী কে? চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম নারী কবি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বারবার দেখা যায় যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? তিনি ছিলেন রামায়ণের প্রথম মহিলা অনুবাদক, অর্থাৎ রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে চন্দ্রাবতী। তার পিতা দ্বিজ বংশীদাস মনসামঙ্গল কাব্য ধারার একজন কবি ছিলেন, অর্থাৎ তার পিতা একজন কবি ছিলেন দ্বিজ বংশীদাস।
আমাদের জেনে রাখা ভালো, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী। এটিও বিভিন্ন পরীক্ষাতে বারবার দেখা যায়। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, সেই মহিলা উপন্যাসিককে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী। তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দশম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, অর্থাৎ গুরুত্বপূর্ণ। তিনি তিনি প্রথম উপন্যাসিক। তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস দ্বীপ নির্মাণ, এটিও খুবই গুরুত্বপূর্ণ। স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস হচ্ছে দ্বীপ নির্মাণ। বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ, বাংলা ভাষার প্রথম উপন্যাসিক হলেন পেরিচাঁদ মিত্র, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা উপন্যাস ধারার প্রথম পুরুষ বা প্রতিষ্ঠাতা পুরুষ হলেন পেরিচাঁদ মিত্র। তিনি প্রথম উপন্যাস রচনা করেন। তার রচিত প্রথম উপন্যাস হচ্ছে আলালের গড়ের দোলাল, যা 1858 সালে প্রকাশিত হয়। এটি হলো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো আলালের গড়ের দোলাল, যেটি 1858 সালে প্রকাশিত হয়। বুড়ের পাখি কোন কবির উপাধি? বুড়ের পাখি এটি ছিল বিহারীলাল চক্রবর্তীর উপাধি। আচ্ছা, মনে রাখবেন, বিহারীলাল চক্রবর্তী, তার উপাধি হচ্ছে বুড়ের পাখি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার উপাধি হচ্ছে বাংলার মিল্টন বলা হতো তাকে। মাইকেল মধুসূদন দত্ত, যার উপাধি হচ্ছে আধুনিক কবি। হাতের পাঁচ এর অর্থ কি? হাতের পাঁচ এর অর্থ হলো শেষ সম্বল। হাতের পাঁচ বাগদাটি শেষ সম্বল। এছাড়া আমাদের ইয়ার বক্সি বাগদাটি হচ্ছে বন্ধু বান্ধব। শেষের কবিতা কি ধরনের রচনা? শেষের কবিতা এটি হলো একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। এই উপন্যাসের চরিত্র অমিত, লাবণ্য, কেতকী এবং শোভনলাল প্রমুখ। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শেষের কবিতা, এই উপন্যাসটি মূলত হচ্ছে একটা কাব্যধর্মী উপন্যাস। পরীক্ষায় প্রশ্ন আসে এটি কি ধরনের উপন্যাস? এটি হলো একটি কাব্যধর্মী উপন্যাস এবং এখানকার গুরুত্বপূর্ণ হচ্ছে চরিত্রসমূহ। অমিত, লাবণ্য, কেতকী এবং শোভনলাল হলো এই উপন্যাসের গুরুত্বপূর্ণ বা প্রধান চরিত্র। চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত? চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যার পদগুলো পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন, চর্যার পদগুলো পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখান থেকে তাহলে আমাদের দুইটি প্রশ্ন বা দুইটি তথ্য মনে রাখতেই হবে যে চর্যাপদগুলো কোন ছন্দে। এগুলো হচ্ছে আমাদের পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। আর আমাদের আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রাচীন যুগে বাংলা ভাষার একমাত্র এবং শ্রেষ্ঠ নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ মূলত হলো গানের বা কবিতার সংকলন। বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় প্রকৃত বা পরিপূর্ণ গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী তথা বাংলা সাহিত্যিক গদ্যের স্রষ্টা বলা হয় তাকে। এখানে দুটি তথ্য আপনাকে মনে রাখতেই হবে। এক, বাংলা সাহিত্যের গদ্যের জনককে? বাংলা সাহিত্যের গদ্যের জনক বা স্রষ্টা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তিনি প্রথম বাংলা সাহিত্যে জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসিক। গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতেই হবে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিককে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাসের জনক বলা হয় তাকে। এছাড়া বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তকও তিনি,
অর্থাৎ 3টি প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের বাংলা উপন্যাসের জনককে, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তককে। তাই 3টি তথ্য অবশ্যই মনে রাখবেন। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো ইন্দ্রজালিক, এটি শুদ্ধ বানান, এবং ইন্দ্রজালিক এটিও শুদ্ধ বানান। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নুপা। খেয়াল করেন, চর্যাপদ সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নুপা। তিনি মোট 13টি পদ রচনা করেন। আমাদের পরীক্ষায় আসতেই পারে যে কান্নুপা কতটি পদ রচনা করেন। তিনি 8টি পদ রচনা করেন। আর সবচেয়ে বেশি পদ রচনার জন্য কান্নুপাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়। এছাড়া আমাদের লুইপা তিনি চর্যার প্রথম পদকর্তা ও বাংলা সাহিত্যের আদি কবি। বাংলা সাহিত্যের আদি কবি বলা হয় লুইপাকে, এবং চর্যাপদের প্রথম পদকর্তা হচ্ছেন লুইপা। বসুকোপা তিনি হচ্ছেন চর্যার একজন বাঙালি কবি। অনেক সময় পরীক্ষা আসে, চর্যার বাঙালি কবি কাকে মনে করা হয় বা কাকে আখ্যায়িত করা হয়? চর্যার বাঙালি কবি হিসেবে আখ্যায়িত করা হয় বসুকোপাকে। চর্যার 49 নং পদে তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। এটাও পরীক্ষা প্রশ্ন আসে যে কে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন তিনি। তাই এটা আর একটু বেশি মনে রাখবেন যে কোন চর্যায় তিনি এটি বলেছেন। তিনি মূলত 49 নং পদে নিজেকে বাঙালি বলে পরিচয় দেন। সাবরপা, লুইপার গুরু ছিলেন সাবরপা, তবে তিনি প্রাচীন যুগের আদি নারগণ যুগের শিষ্য ছিলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ যে লুইপার গুরু ছিলেন কে? লুইপার গুরু ছিলেন সাবরপা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সহকারী প্রকৌশল খাদ্য অধিদপ্তর 2022 সালে আসা বাংলা এবং বাংলা সাহিত্য থেকে প্রশ্নগুলো। যদিও আমরা 20টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি, মূলত আমরা 20টি প্রশ্ন থেকে কিন্তু আমরা মূলত 20 গুণ 5, যদি প্রতিটা প্রশ্নের 5টি করে সম্পর্ক প্রশ্নও দেখে থাকি তাহলে 20 গুণ 5 আমরা 100টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। আপনারা মূলত দেখবেন যে আমাদের যে প্রশ্নগুলো হয় মূলত একটি প্রশ্ন থেকেই সম্পূরক প্রশ্নগুলো পরীক্ষায় বেশি হয়। তাই আপনি যদি সম্পূরক প্রশ্নগুলো জানেন, দেখবেন চর্যাপদ থেকে প্রশ্ন হবেই, বাট চর্যাপদ থেকে শুধু যে প্রশ্ন পড়ছে সেটাই হবে না, তার সম্পূরক প্রশ্নগুলো পরীক্ষায় হয়। তাই আপনি যদি সম্পূরক প্রশ্নগুলো সম্পর্কে আপনি ধারণা নেন, ইনশাআল্লাহ আমি মনে করি আপনি শতভাগ সাফল্য অর্জন করতে পারবেন। তাই আমাদের এই আয়োজনটি ধারাবাহিকভাবে চলবে, অর্থাৎ আমরা খাদ্য অধিদপ্তরের সবগুলো প্রশ্নই আলাদা আলাদা করে সমাধান করব এবং সম্পূরক প্রশ্নগুলো সহ সমাধান করব, যেন খুব ভালো করে আপনি মনে রাখতে পারেন এবং পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারেন। আমরা বলেছি খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার জন্য আপনাকে যতটুকু দেওয়া প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, এবং আপনাকে কথা দিচ্ছি জব অ্যাসিস্টের সাথে আপনি যে সময়টুকু কাটাচ্ছেন অবশ্যই সেই সময়টুকু বিফলে যাবে না ইনশাআল্লাহ। এবং প্রতিটা সময় আপনার মূল্যবান সময় নিয়ে আমরা কোনো খেলা করতে চাচ্ছি না। আল্লাহ তাআলার কাছে অবশ্যই আপনার সময়ের হিসাব দিতে হবে, তাই চাচ্ছি এই সময়টুকু আমাকে যথাযথ হিসেব আমি দিতে পারি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।